আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বারবারের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, খামের কথা বানাচ্ছে, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আমার নাম পরিচয় গোপন রাখলাম। আশা করব আপনার কোনো সমস্যা হবে না। শুধু আমার নাম পরিচয় না, আমি ঠিকানাটাও গোপন রাখবো। যাই হোক, আমার কথা বানাতে চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার দুলাভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের মাঝে প্রকাশ করব। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার দুলাভাই মাঝে মধ্যে আমাদের এই জায়গায় বেড়াতে আসতো। আমি বা আমার ফ্যামিলির সবাই তেমনও অস্বাভাবিক কিছু মনে করেনি, কারণ সে সময় কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। হঠাৎ একদিন আমার দুলাভাই আমাদের এখানে বেড়াতে এসেছে। এসে খুবই অদ্ভুত আচরণ করা শুরু করলো। সে আচরণগুলো হলো, সে মাঝে মধ্যে বলতেছে সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আবার মাঝে মধ্যে বলতেছে পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কাউকে দেখতে পারি না। সে কে দাঁড়িয়ে আছে বিষয়টা জানার আমার যেন আগ্রহ জাগলো। আমি আমার দুলাভাইকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার দুলাভাই, কে দাঁড়িয়ে আছে পিছনে? আমারে বলতেছে, তুই পিছনে দেখ কে দাঁড়িয়ে আছে। একটি লোক দাঁড়িয়ে আছে, খুবই লম্বা। আমি পিছন দিকে ঘুরে তাকাই, কেউই নেই। আমি আমার দুলাভাইকে বললাম, কোথায়? পিছনে তো কেউই নেই, আপনি ভুল দেখতেছেন। আমার দুলাভাই আমাকে বলল, তোর পিছনে দাঁড়িয়ে আছে দেখ। আমি ভুল দেখতেছি? আমি কি কানা নাকি? তুই দেখ পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে দেখ। আমি আবারও ঘুরে পিছন দিকে তাকাই, দেখলাম কেউই নেই। আমি আমার দুলাভাইকে বললাম, এখানে তো কেউই নেই ভাই, থাকেন আপনি, আমি চলে গেলাম। তাই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করলাম, দেখলাম আমার দুলাভাই আমার পিছন পিছনে আসতেছে। আমি আমার দুলাভাইকে বললাম, কি হয়েছে, এখানে কেন, কোথায় যাবেন আপনি? আমার দুলাভাই আমাকে বলল, কোথাও না, একটু সামনে দিকে যাচ্ছি, বাড়িতে একা একা ভালো লাগতেছে না। আমি বললাম, কেন? বাড়িতে তো সবাই আছে, একা একা কই থাকবেন? আমার দুলাভাই আমাকে বলল, তুই আমার থেকে বেশি বুঝিস না। আমি বলছি বাড়িতে কেউই নেই, তার মানে কেউই নেই। আমি কি কানে কি কি কিছুই না? তুই ইদানিং বেশি কথা বলতেছিস। তাই বলে আমার দুলাভাই আমার সামনে থেকে চলে গেল। আমি আমার দুলাভাইকে ডাক দিলাম, সে আমার কোনো কথাই শোনে না। আমি তার দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে এরকম ব্যবহার আগে কখনো করেনি। আমার দুলাভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার দুলাভাই আমাকে বিয়ে করে, কিন্তু আমার দুলাই ব্যবহারগুলো আমার সঙ্গে কেন করতেছে? আমি আমার দুলাভাইয়ের পিছনে এলাম, দেখি তো কোথায় যায়। দেখি সামনে দিকে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে নদীর ধারে দিয়ে বসে পড়ল। আমি আমার দুলাভাইয়ের পিছনে দাঁড়িয়ে আছি, সে সামনে দিক হয়ে আছে, অথচ আমাকে বলতেছে, কি ব্যাপার, তুই এখানে কেন এসেছিস? আমি আবার দুলাভাইকে বললাম, আপনি আমাকে কিভাবে দেখলেন? আবার দুলাভাই আমাকে বললো, আমার পিছনে চোখ আছে, আমি পিছনে দেখতে পারতেছি, তুই আমার পিছনে দাঁড়িয়ে আছিস। আমি আমার দুলাভাইকে বললাম, চলুন বাড়িতে যাব। আমার দুলাভাই বললো, না আমি বাড়িতে যাব না, বাড়িতে ভালো লাগতেছে না। তাই বললাম, আরে আমি আছি তো, চলেন। তাই বলে আমার দুলাভাইয়ের হাত ধরে টেনে নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে সে খুবই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠলো। আর চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকজন সবাই বেরিয়ে এলো। আমার আব্বা আম্মাও বেরিয়ে এলো, আমার বড় বোনও বেরিয়ে এলো। এসে বললো, কি হয়েছে, এত জোর চিৎকার দিল কে? তাই বললাম, দুলাভাই চিৎকার দিয়েছে। কি হয়েছে আমি জানি না। আমি দুলাভাইকে বললাম, কি হয়েছে, চিৎকার দিয়ে উঠলেন কেন? আমার দুলাভাই বললো, না কিছু না, এমনি। আমার দুলাভাই তাই বলে ওখান থেকে চলে গেল তার ঘরে। ঘরে যেয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর আমি গিয়েছি, যে দেখি ঘুমিয়ে পড়েছে। আমি আর দুলাভাইকে ডাক দিলাম না।
বিষয়গুলো যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব ঘটনাগুলো কিভাবে ঘটতেছে? আমার দুলাভাইয়ের সঙ্গে এসব কি হচ্ছে? আমার কিছুটা সন্দেহ জাগলো। আমি শুনেছি আশেপাশে যেই আর জঙ্গলগুলো আছে এগুলা ভালো না। আমার চোখে তো আমি কিছু দেখিনি কোনোদিন, তবে শোনা যায়। এমনকি আমার বাড়ির সামনে যেই গাছটি আছে সেই গাছটিও ভালো না। সেটা অন্য কোনো গাছ না, একটি ডুম্বার গাছ। সেই ডুম্বার গাছও নাকি ভালো না, এটা আমার আব্বারা বলে। আমি তো নিজের চোখে কখনো কিছু দেখিনি। আমি প্রায় রাতে 3টা 4টা পর্যন্ত জেগে থাকি, সবসময় বাইরে থাকি, কিন্তু আমার চোখে তেমন কিছু পড়েনি। এমন কতগুলো ভাবতে ভাবতে আমার যেন মনের ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো। আমি কিছুটা সন্দেহ করছি এটা কোনো জিনের কারসাজি হয়নি তো। কারণ আমার দুলাভাই বাড়িতে এলেই নানান বিষয়টা তার মাথার ভিতর ঘুরপাক খায়। কখনো বলে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কখনো বলে সামনে কেউ দাঁড়িয়ে আছে, আবার কখনো দেখে চিৎকার দিয়ে ওঠে। বিষয়টা আমার কিরকম জানি লাগতেছে। আমি আর দেরি করলাম না, আমি আমার আপুকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, এটা কোনো জিনের কারসাজি না তো? আমার আপু বলল, আরে না, এসব কিছু না। ও প্রতি রাতে বাইরে থাকে তো, তাই আমার মনে হয় ভয় পেয়েছিল। হয়তো কিছু দেখে ভয় পেয়েছে, যার কারণে তার এই অবস্থা। এখনো সে সব কিছু ভাবতেছে। আমি পানি পরে নিয়ে এসে দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। আমার আপু তাই বলে পানি পরে নিতে চলে গেল। পানি পরে নিয়ে এসে আমার দুলাভাইকে খাওয়ালো। কিছুক্ষণের জন্য হলো শান্ত ছিল। তারপরে সন্ধ্যার সময় ঠিক যখন মাগরিব আজান দেয়, আমার দুলাভাই খুবই দ্রুত বেরিয়ে এলো। এসে ডুম্বার গাছের কাছে বসে পড়েছে। বসে থেকে কিছু একটা জানি ভাবতেছে। এরই ভিতরেই আমি চলে এলাম, এসে পিছনে বসে পড়েছি। তার কাছে না, আমি পিছনে বসে আছি। আমার দুলাভাই বলল, কি এবার পিছনে বসে আছিস কেন? যা ঘরের ভিতরে যা। আমি বললাম, না, ঘরের ভিতরে প্রচন্ড গরম লাগতেছে, আমি বাইরে থাকবো। আমার দুলাভাই আমাকে বললো, বাইরে থাকার কোনো দরকার নেই, তুই ঘরের ভিতরে চলে যা। আমি ওখান থেকে উঠে ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে যে জানলা দিয়ে তাকিয়ে আছি, জানলা দিয়ে দেখতেছি আমার দুলাভাই কি করে। জানলাটা পুরোপুরি খুলিনি, অল্প একটু ফাঁক দিয়ে দেখতেছি আমার দুলাভাই কি করে। আমি জানলা দিয়ে যেটা দেখলাম, এটা দেখার জন্য হয়তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানলা দিয়ে দেখলাম আমার দুলাভাই কারো একটার সঙ্গে ঝগড়া করতেছে, কিন্তু সে লোকটিকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি সে কারো একজনের সঙ্গে ঝগড়া করতেছে, কিন্তু কার সঙ্গে করতেছে? আমি খুবই দ্রুত ঘর থেকে বের হলাম, ওই আমার দুলাভাইকে ডাক দিলাম। আমার দুলাভাই আমার উপর প্রচন্ড রেগে গিয়েছে, আমার দিকে খুবই ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে বলতেছে, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা, তাড়াতাড়ি চলে যা, নাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। এখান থেকে চলে যা। আমি আমার দুলাভাইকে বললাম, কি হয়েছে আপনার? আমার দুলাভাই আমাকে বললো, তুই এখান থেকে যাবি না। তাই বলে আমার দুলাভাই আমার শার্টের কলার ধরলো, ধরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তার উপর থেকে নিচে। আমি নিচে পড়ে যেন আরো উঠতে পারি না। ওখান থেকে উঠে তো আমি প্রচন্ড রাগ। আমি আমার আব্বুকে ডাক দিলাম, আমার আম্মাকে ডাক দিলাম, আর আমার বড় আপুকে ডাক দিলাম। ওরা আসার সঙ্গে সঙ্গে আমার দুলাভাই স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাকে বলতেছে, তুই নিচে কেন? উপরে আয়, নিচে কি করিস? আমি আমার দুলাভাইকে বললাম, জুতো মেরে গুলিদান করার কোনো দরকার নেই। তাই বলে রাগ করে আমি ওখান থেকে উঠে চলে গিয়েছি। আমি প্রায় 1-1.5 ঘন্টা আর বাড়িতে ফিরিনি। তারপরে বাড়িতে এলাম, এসে দেখি আমার দুলাভাই চেয়ারের উপরে বসে আছে। বসে থেকে আমাকে বলতেছে, সালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই বললাম, ভালো আছে। কে এবার দুলাভাই এত সম্মান দিচ্ছে না এখন? আমার দুলাভাই আমাকে বলল, আপনি আমার বড় না, তাই সম্মান দিচ্ছি। যাই হোক, যান, আপনার যাত্রা শুভ হোক। আমি আমার দুলাভাইকে বললাম, আজকে হয়েছে কি আপনার? আমার যাত্রা শুভ হবে মানে? কি হয়েছে? এর ভিতরেই আমার এক বন্ধু এলো, সে দেখলাম তাকেও সালাম দিল, তারও ভালো মন্দ খোঁজ খবর নিল। আমি বিষয়টা দেখে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার দুলাভাইয়ের দিকে। আমি অনেকক্ষণ যাবৎ ওখানে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম যে রাস্তায় যাচ্ছে তাকে সালাম দিচ্ছে। শুধু তাই না,
যে যাচ্ছে তারই ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছে। আমার দুলাভাইয়ের এরকম পরিবর্তন আমি আগে কখনো দেখিনি। কিন্তু এই একটা জিনিস খেয়াল করলাম, সে ওখান থেকে নড়তেছে না, চেয়ারে বসে আছে ডুম্বার গাছের গোড়ায়। আমার সন্দেহ আরো তীব্র হতে লাগলো। আমার বুঝতে আর বাকি রইল না, এটা কোনো জিনের কারসাজি। কোনো একটা জিন আমার দুলাভাইয়ের উপরে আচর করেছে। সে যেন আমার মনের কথা শুনতে পেয়েছে। আমাকে বলল, হ্যাঁ তুই যেটা বলেছিস সেটাই ঠিক, আমার ওপর জিন আচর হয়েছে। আমি ভালো করে বলতেছি, এসব বিষয়ে কাউকে কিছু জানাবি না। আমি আমার দুলাভাইকে বললাম, আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজের কাছে। আমার দুলাভাই আমাকে বলল, খবরদার তুই কবিরাজের কাছে যাবি না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোর দুলাভাইকে মেরে ফেলবো। আমি বললাম, তুই আমার দুলাভাইকে মারবি, আমি কি তোকে ছেড়ে দিব? তোকেও মারার ব্যবস্থা করতেছি। তাই বলে আমি ওখান থেকে সামনে দিকে এগোতে লাগলাম। এর ভিতরেই আমার দুলাভাই যেন ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে উঠলো, উঠে বলতেছে, আমাকে মেরে ফেললো, আমাকে মারতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ডাক দিল আমার দুলাভাই। আমি দৌড়ে গেলাম আমার দুলাভাইয়ের কাছে। আমার দুলাভাইকে বললাম, কি হয়েছে আপনার, চিৎকার করতেছেন কেন? আমার দুলাভাই বলল, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তাই বলে আমার দুলাভাই আমাকে চেপে ধরলো। আমি দেখলাম পিছনে কিছু একটা দাগ হচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে কেউ একজন আমার দুলাভাইকে মারতেছে। আমি বললাম, আমার দুলাভাইকে ছেড়ে দে, আমি কোথাও যাব না, আমার দুলাভাইকে ছেড়ে দে। এসব কথা বলতে বলতেই সে যেন মারাটা বন্ধ করলো, আর কোনো অত্যাচারের চিহ্নও নেই। আর আমার দুলাভাই আমাকে বলল, যা আল্লাহ বাঁচালো। তাই বলে আমার দুলাভাই ওখান থেকে উঠে গেল। আমার আর বুঝতে বাকি রইল না এটা সেই জেনের কারসাজি। আমি ডুম্বার গাছের দিকে তাকিয়ে বললাম, আমার দুলাভাই তোদের কি ক্ষতি করেছে? তোর আমার দুলাভাইয়ের পিছনে কেন লাগলি? এসব কথা বলতেছি আর আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে বেয়ে বেয়ে পড়তেছে। আমার দুলাভাই আমাকে ডাক দিল, বললো, ঘরের ভিতরে আয়। আমি ওখান থেকে উঠে চলে গেলাম ঘরের ভিতরে। যে আমার দুলাভাইকে বললাম, আপনাকে কি খুবই মেরেছে? আমার দুলাভাই আমাকে বললো, পিঠ দেখ কি করেছে মেরে। হ্যাঁ, কাপড়টা উঠালো। আমার পিঠে দেখলাম পুরো পিঠটা ফেটে গিয়েছে, মনে হয় ব্যথার আঘাত করেছে, খুবই জোরে জোরে মেরেছে। আমি আমার দুলাভাইকে আর কি বলবো, আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। ওখান থেকে দৌড়ে চলে গেলাম আমার ঘরে। যে আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারলাম না, আমি ওখানে কেঁদে দিয়েছি। আমি কি করব, না পারতেছি এদিকে যেতে, না পারতেছি ওইদিকে যেতে। যদি কবিরাজের কাছে যাই তাহলে হয়তোবা তারা আমার দুলাভাইকে মেরে ফেলবে, আর যদি নাই যাই তাইলেও ওরা আমার দুলাভাইকে মেরে ফেলবে। এরকম ভাবে অত্যাচার করে করে ওরা আমার দুলাভাইকে মেরে ফেলবে। আমি কি করব? নানান প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আমার বড় আপু এলো, এসে বলতেছে, তোর দুলাভাইয়ের তো অবস্থা ভালো না, কিছু একটা তো করা দরকার। আমার আব্বা আমাকে বলল, যা তুই একটি কবিরাজের কাছে যা, যে পাশে যে কবিরাজ আছে ওকে ডেকে নিয়ে আয়। আমি কবিরাজের নামটা আপনাদের মাঝে প্রকাশ করলাম না। আমার বাড়ি থেকে কিছুটা দূরে সেই কবিরাজের বাড়ি। আমি দৌড়ে চলে গেলাম সেই কবিরাজের কাছে। কবিরাজকে ডেকে নিয়ে এলাম, আমার সঙ্গে করে নিয়ে এসেছি কবিরাজকে। রাস্তা থেকে শুনতে পাচ্ছি খুবই ভয়ানকভাবে চিৎকার করতেছে আমার দুলাভাই। আমার আর বুঝতে বাকি রইল না। আমি কবিরাজকে বললাম, দেখেন হয়তো আমার দুলাভাইকে আবার ওরা মারতেছে। আমি দৌড়িয়ে চলে গেলাম ঘরের ভিতরে। হ্যাঁ, যে দেখি বিছানার উপরে আমার দুলাভাই ছটফট করতেছে। কবিরাজ গেল, যে পানি পড়ালো, পানি পড়ে বিছানার উপরে পানি ছিটিয়ে দিল। আমার দুলাভাই যেন কান্না করা থেমে দিল। কিন্তু আমার দুলাভাইয়ের পিঠটা দেখলাম ফেটে আবারও একাকার হয়ে গিয়েছে। এইরকম ভাবে এত ভয়ানক ভাবে অত্যাচার কি করতেছে। আমায় কবিরাজকে বললাম, আপনি কিছু একটা করেন, নাহলে আমার দুলাভাইকে ওরা মেরে ফেলবে। আপনি কিছু একটা করেন, আপনি তো কবিরাজ, আপনি তো অনেক কিছু করতে পারেন। কবিরাজ আমাকে বলল, তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি বিষয়টা। তাই বললো কবিরাজ কি জানে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ে আমার দুলাভাইয়ের উপরে জিনটা হাজির করালো। জিন এসে সালাম দিল, সালাম দিয়ে বলল, আপনারা কেমন আছেন? আমি তো খুবই রাগান্বিত হয়ে বললাম, তুই আমার দুলাভাইয়ের উপরে এত অত্যাচার করিস আর আমাকে বলতেছিস কেমন আছেন?
আমরা কেমন আর থাকবো তুই জানিস না। সে খুবই ভয়ানকভাবে হাসি দিয়ে উঠল, উঠে বলল, আপনারা ভুল বুঝতেছেন, আমি সে না। আমি কাউকে অত্যাচার করি না, আমি ভালো। আমি সবাইকে দেখে শুনে রাখি, আমি কারো ক্ষতি করি না। আমি সেই জিনটিকে বললাম, তাইলে কে মারে? আমার দুলোভাইকে এইভাবে কে মারে? সেই জিনটি বলল, সেও আছে, কিন্তু বর্তমানে এখানে নেই। আপনার আসার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে গিয়েছে। আমি কবিরাজকে বললাম, আপনি তাকে ডাকুন। কবিরাজ বলল, আমি দেখতেছি। তাই বলে সেই জিনটিকে বলল, সে কোথায় আছে তাকে ডাক দে। সেই জিনটি বলল, আমি তাকে ডাকতে পারবো না, কারণ সে আমার থেকে বেশি শক্তিশালী। আমি যদি তাকে ডাকতে যাই, হয়তো সে আমার কোনো ক্ষতি করে দিবে। এসব কথা বলে জিনটি ওখান থেকে চলে গেল। কবিরাজ আবারও মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র অনেকবার পড়লো, কিন্তু সেই জিনটি এলো না। শেষ পর্যন্ত কবিরাজ ব্যর্থ হলো। কবিরাজ বলল, আচ্ছা তোমরা এই পানি পোড়াটাই খেলাও, আর পুরো ঘরটায় পানি ছিটিয়ে দিবে, আর 2 থেকে 3 দিন জামাই যেন ঘর থেকে বের না হয়। তাই বলে কবিরাজ ওখান থেকে চলে গেল। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। নিয়মিত পানি ছিটিয়ে দেয় সারা ঘরে, আর আমার দুলোভাইকে পানি পান করায়। আর একটি কথা, আমার দুলোভাই 2 থেকে 3 দিন বেশ ভালোই সুস্থ, তেমন কিছু মনে হয়নি। অনেক সময় একটু অস্বাভাবিক মনে হলো, আমি তেমন কিছু মনে করলাম না, কারণ অসুস্থ থেকে সুস্থ হতেও কিছুটা সময় লাগে। হঠাৎ করে আবারও একদিন আমার দুলাভাই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠল, উঠে বলল, সে আবার এসেছে, আমাকে মারতে আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে মারতে আসতেছে। তাই বলে আমাকে ডাক দিল। আমি দৌড়ে চলে গেলাম আমার দুলাভাইয়ের কাছে। যে দেখলাম আমার দুলাভাই ছটফট করতেছে। আমি আমার দুলাভাইকে বললাম, কি হয়েছে? আমার দুলাভাই বলল, সে আবার আসতেছে দেখ। আমি আমার দুলাভাইকে বললাম, কোথায় সে? সে কি এখানে আছে? আমার দুলাভাই বলল, হ্যাঁ, দরজার পাশে দাঁড়িয়ে আছে কি লাঠি হাতে নিয়ে। আমি বললাম, ওকে আমি দেখতেছি। তাই বলে দরজার পাশ থেকে লাঠি বের করলাম, বের করে সমানে বাড়াচ্ছি দরজার পাশে। আমার দুলাভাই বলল, সে লাঠির বাড়ি খেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আমি বললাম, এবার এলে এই লাঠিতে তুমি তাকে বাড়ি মারবে, সে যেন আর তোমার কাছে না আসতে পারে। হঠাৎ করে জানালা দিয়ে কিছু একটা পড়লো। আমি দেখলাম একটি পাথর। আমার আর বুঝতে বাকি রইল না, সে ওই ডুমার গাছে আসে, সেই ডুমার গাছটাকে ঢেলাচ্ছে। আমি জানালা দিয়ে বললাম, এখান থেকে চলে যাবি, না তুই আবার মার খাবি? সেই জিনটি আর কোনো কিছু করলো না। আমার দুলাভাই বলল, ওই দেখ, সেই গাছের উপরে বসে আছে একজন, ওখানে 3 জন আছে। আমি বললাম, কোন ডালে বসে আছে? আমাকে বলল, ওই মাছের ডালে দেখ, 3 জন বসে আছে। আমি ওখান থেকে ওই পাথরটাই ছুঁড়ে মারলাম। কিছুক্ষণ পরে সেই পাথরটা আবারও সেই বিছানার উপরে পড়লো। এবার শুধু বিছানার উপরে না, আমার দুলোভাইয়ের একদম হাতের কোণে বরাবর এসে লেগেছে। আমার তো প্রচন্ড রাগ হচ্ছে, আমি কি করব। এর ভিতরেই আমার এক কাকার কাছ থেকে একটি কবিরাজের নাম্বার পেলাম। আমি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করলাম। সেই কবিরাজটি রংপুরের। সেই কবিরাজ আমাদের বাড়িতে আসতে রাজি হলো। টাকাও নেবে অনেক। টাকা নেই তাতে কোনো সমস্যা নেই, যদি আমার দুলাভাইয়ের ঠিক মতো চিকিৎসা হয় তাহলে টাকা দিতে বাসবে না। পরের দিন সকালবেলা কবিরাজ চলে এলো, এসে আমার দুলাভাইকে ডাক দিল। ডাক দিয়ে খোলা আঙিনার ভিতরে বসিয়ে রাখলো। শুধু আমার দুলাভাই না, প্রায় গ্রামের অর্ধেক লোক জড়ো হয়ে গিয়েছে সেই বাড়িতে। আমার দুলাভাই এতদিন যাবৎ অনেক কষ্ট করেছে। আমি কিছুটা হলেও আশাবাদী ছিলাম, হয়তো আজকে কিছু একটা সমাধান হবে। হ্যাঁ, আমার ভাবনাটা পুরোটাই সঠিক। সেই কবিরাজটি খুবই ভালো ছিল। কবিরাজ তার চিকিৎসা কার্যক্রম শুরু করতে লাগলো। কবিরাজ মন্ত্র পড়তেছে আর ডাকতেছে। ডাকতে 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 একটি জিন এসে হাজির হলো। জিনটি সালাম দিল, সালাম দিয়ে বলল,
আমি সেই জিনটি না, আমি ভালো জিন। আমি এই ডুম্বার গাছে থাকতাম। সেই খারাপ কয়েকটি জিন এসে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কবিরাজ জিনটিকে বলল, তাইলে তুই কেন এসেছিস? এখান থেকে চলে যা। যে ওই জিনদেরকে বল তারা যেন খুবই দ্রুত এখানে আসে, নাহলে কিন্তু তাদেরকে জোর করে নিয়ে আসতে বাধ্য হব। জিনটি বলল, তারা সেই ডুম্বার গাছে দাঁড়িয়ে আছে। দেখুন, ডুম্বার গাছে দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে। কবিরাজ আবারও মন্ত্র পড়তে লাগলো। এদিকে জিনটি আমার দুলাভাইয়ের শোল থেকে চলে গিয়েছে, মন্ত্র পড়তেছে। সে জিন কটা আসতে রাজি হচ্ছে না। কবিরাজ বলল, তারা খুবই শক্তিশালী, তারা আসতেছে না, ওদেরকে অন্য উপায় নিয়ে আসতে হবে। তাই বলে কবিরাজ মন্ত্র পড়তেছে, খুবই ভয়ানকভাবে জোরে জোরে মন্ত্র পড়তেছে আর আমাকে বলল, বড় কোনো যদি ছুরি থাকে বা কোনো রড থাকে সেগুলো নিয়ে আসতে। আমি দৌড়িয়ে গেলাম ঘরের ভিতরে, যে পুরো ঘরটা তন্ন করে খুঁজতে লাগে, কোথাও কোনো রড বা কোনো কিছু পাই না। আমার বন্ধুর কাছে ফোন দিলাম। আমার এক বন্ধুর কাছে বড় একটি ছুরি আছে। আমি তাকে ফোন দিলাম, সে দেখি এখানে উপস্থিত আছে। আমি আমার বন্ধুকে ডাক দিলাম, দিয়ে বললাম, খুবই দ্রুত তুই বাড়িতে যা, যে তোর বড় ছুরিটা নিয়ে আয়। আমার বাড়ি থেকে 2 বাড়ি পরে তার বাড়ি। সে খুবই দ্রুত যে তার বড় ছুরিটা নিয়ে এলো, এসে কবিরাজকে হাতে দিল। কবিরাজ সেই ছুরিটা মাটির ভিতরে গাড়তেছে আর মন্ত্র পড়তেছে। একবার করে মন্ত্র পড়ে সেই ছুরির মাথায় একবার করে বাড়ি দেয়। যতটুকু ডাবে ততটুকুই যেন সেই জিনটা এগিয়ে আসে। আমার দুলাভাই বলতেছে, একটা করে বাড়ি দিচ্ছেন, আরে সেই জিনগুলো এগিয়ে আসতেছে, তারা আমাকে মারবে না তো? আমার দুলাভাইয়ের মুখটা যেন মলিন হয়ে যাচ্ছে। কবিরাজ বলল, না, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, আপনি এখানে বসে থাকুন। কবিরাজ খুবই দ্রুত মন্ত্র পড়তেছে। মন্ত্র পড়তে পড়তে আমার দুলাভাই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। কবিরাজ আমাকে বলল, তোমরা কয়েকজন মিলে তোমার দুলাভাইকে বেশ শক্ত করে ধরবে, সে যেন নড়াচড়া করতে না পারে, এখন কিন্তু জিন হাজির হবে। তাই বলে কবিরাজ আবার মন্ত্র পড়তে লাগলো। 2 থেকে 3 মিনিট মন্ত্র পড়ার পরে একটি জিন হাজির হলো। সে হাজির হয়ে খুবই ভয়ানকভাবে হাসি দিয়ে উঠলো। উঠে বললো, এই কবিরাজ, তুই আমাদেরকে কেন ডেকেছিস? তোর কি জীবনের মায়া নেই? এখান থেকে চলে যা। একটি কবিরাজ এসেছিল, তাকে কিন্তু আমরা ঠিক মতে কিছু করতে দেয়নি। তার দেখ বাড়িতে কি অবস্থা, সেও অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কবিরাজ বলল, আমি সেরকম কোনো কবিরাজ না, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, তুই আগে নিজেই বেঁচে দেখা, তারপর আমাকে মারার চিন্তা করিস। তাই বলে কবিরাজ আবারও মন্ত্র পড়তে লাগলো। কবিরাজ মন্ত্র পড়তে পড়তে চাকুর মাথায় বাড়ি দিচ্ছে আর জিনটি ভয়ানকভাবে চিৎকার করে উঠতেছে। জিনটি চিৎকার করতে করতে জিনটি এক সময় বলল, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব, আমি আর কখনো আসবো না। কবিরাজ বলল, না, তুই এখান থেকে যাবি না, আমি তোকে বুঝতে পেরেছি, তুই এখান থেকে কখনোই যাবি না, তোকে তো এইভাবে ছাড়া যাবে না। তাই বলে কবিরাজ খুবই জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। কবিরাজ কি জানে মন্ত্র পড়তেছে আর সে একটি হাতুড়ি দিয়ে চাকুর মাথায় বাড়ি দিচ্ছে। চাকু যত মাটির ভিতরে ঢুকে যাচ্ছে ততই যেন জিনটি আরো ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠতেছে। জিনার চিৎকারটা শুনে যেন পুরো গ্রামটা কেঁপে উঠলো। জিন এত ভয়ানকভাবে চিৎকার করতেছে, জিনটির মুখের দিকে তাকিয়ে যেন আমারই মায়া লাগতেছে। আমার তো মায়া লাগালে হবে না, কারণ সেই জিনটি আমার দুলাভাইকে যে কষ্টগুলো দিয়েছে তার তো কিছু একটা করতেই হবে। আমি কবিরাজকে বললাম, এদের সঙ্গে এত কথা বলার কোনো দরকার নেই, আপনারা এদেরকে বন্দি করে নেন, একে বোতল বন্দি করেন, নাহলে আবার কারো না কারো ক্ষতি করবে। জিনটি বলল, না, বিশ্বাস করেন, আমি আর কখনো কারো ক্ষতি করবো না, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে আর কখনো আসবো না, আমাকে ছেড়ে দিন, এবারের মতো আমাকে মাফ করে দিন। কবিরাজ বলল, না, তোর কোনো মাফ নেই, তুই একবার সেই লোকটির মুখের দিকে তাকিয়ে দেখেছিস, তুই তার কত বড় ক্ষতি করেছিস, তাকে মেরে কি অবস্থা করেছিস, সে কি এত তাড়াতাড়ি সুস্থ হবে? তোর কি মনে হয় তুই একজনকে এতভাবে অত্যাচার করবি আর তোকে আমরা ছেড়ে দিব? কখনো না,
তোকে বন্দি করব। তাই বলে কবিরাজ মন্ত্র পড়তেছে। মন্ত্র পড়তে পড়তে আমাকে বলল, আমার ব্যাগের ভিতরে একটি বোতল রাখা আছে, ওটা দিন। আমি ওইটা হাতে দিলাম। কবিরাজ মন্ত্র পড়তে পড়তে একটি সুতা বের করলো তার পকেট থেকে। সুতাটি তার কেনি লোকের সঙ্গে বেঁধে টান দিয়ে গিট্টু পাকাচ্ছে। একটা দুটা না, পুরো 7টা গিট্টু করেছে। গিট্টু করে আমার দুলাভাইয়ের মাথা থেকে একটি চুল টান দিয়ে ছিঁড়ে নিয়েছে। নিয়ে সেই বোতলের ভিতরে সেই সুতা সহ চুলটি সহ বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়ে বোতলের মুখ কাটা লেগে দিয়েছে। দিয়ে আমাদেরকে বলল, এখানে একটা দুটো না, 7টা জিন রাখা আছে। আপনারা যে কোনো একটা ভালো জায়গায় এটা পুঁতে ফেলবেন, নাইলে কিন্তু যদি এ কখনো ছাড়া পায় তাহলে কিন্তু আপনার দুলাভাইকে একদম শেষ করে দিবে, তার বংশ নির্বংশ করে দিবে। তাই বিষয়টা মাথায় রাখবেন। তাই বলে কবিরাজ ওটা আমাদের হাতে দিয়ে কবিরাজ তার ব্যাগপত্র গোছাতে লাগলো। আমরা ওটা ঘরের ভিতরে রেখে দিলাম আপাতত। দিয়ে কবিরাজকে ভালো মন্দ খাওয়ালাম। ভালো মন্দ খেলেই কবিরাজকে তারা হাদিয়াটা দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। দিয়ে সে ঠিক রাত 3টা বাজে। সেই সময়ে আমি আমার বড় ভাই আর আমার আব্বু মিলে, সঙ্গে ছিল আমার 2 চাচা, তাদেরকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের নদীর পাশে। নদীর পাশে যে সেটা নদীর মাঝ বরাবর। আমার সেই সময় এক বুক পানি। তখন নদীতে পানি কম, এতটা পানি নেই, পানির নিচে মাটি। সেখানে প্রায় আমরা আরো 5 থেকে 6 ফিট গভীর করেছি। গভীর করে ওর ভিতরে সেই বোতলটা পুঁতিয়ে রেখে এসেছে। তারপর থেকে ইনশাল্লাহ আমার দুলাভাই অনেকটাই ভালো, আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, অলরেডি ঘটনাটি আমার অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম, ঘটনাটি পুরোটাই সত্যি। এর ভিতরে কোনো অবাস্তবের কিচ্ছু নেই, সবটাই বাস্তব। এটা আমার দুলাভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। ও আরেকটি কথা বলতে তো ভুলেই গিয়েছি। কবিরাজ চলে যাওয়ার আগে আমাদের বাড়ির পাশে যেই ডুম্বার গাছটি আছে, সেই ডুম্বার গাছটি বন করে দিয়ে যায়। তার ভিতরে একটা দুইটা না, 7টি প্যারাক মেরে রাখে, যাতে সেই ডুম্বার গাছে কোনো জিন না উঠতে পারে বা কোনো খারাপ কিছু সেই ডুম্বার গাছে না থাকতে পারে। আরও আমাদের পুরো ঘরটা বন্ধ করে দিয়ে যায়, যাতে আর কখনো কোনো সমস্যা না হয়। তার সঙ্গে কিছু পানি আর কিছু তেল পোড়া দিয়ে যায়। এটা নিয়মিত প্রায় 1 মাস যাবৎ আমার দুলাভাইয়ের মাথায় দিয়ে দিতে বলেছে। যাই হোক, ঘটনাটি আমার অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি সুমন ভাই ঘটনাটি আপনার কাছে পার্সোনালি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি জানিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, সুমন ভাই ঘটনাটি আপনি বেশ ভালোভাবেই জানেন, কারণ ঘটনাটি আপনিও দেখেছেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমি ঘটনাটি নিজ চোখে দেখেছি, কারণ আমার বাড়ির পাশে এই ঘটনাটি ঘটে গিয়েছে। আমি আমার ঠিকানাটা কাউকে বললাম না, কোন জায়গায় এটাও বললাম না। যাই হোক, আপনাদেরকে মনে কষ্ট নেবেন না। একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ঘটনাগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে পার্সোনালি জানিয়ে দিবেন। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার গল্পে, বলাই বা উচ্চারণে,
যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। আমি এখনকার তুলনায় আরেকটু বেটারও গল্প রেকর্ড করার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার কোনো ভুল হলে আমাকে পার্সোনালি ধরিয়ে দিবেন। যাই হোক, ঘটনাটি আমি আর বড় করতে চাই না, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, অবশ্যই সবাই শেয়ার করবেন। আর একটি কথা বলতে চাই, আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যাই হোক, আপনাদের কাছে এরকম কোনো যদি ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস প্রতিবার0@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বড় বড় মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।